বাংলাদেশ ভারত যুদ্ধের উস্কানি দিচ্ছে কিনা। আপনারা জানেন যে ভারতের ভেতরে যেখানে জম্মু কাশ্মীরে হিন্দু তথা অন্যান্য ধর্মীয় সংখ্যা যারা রয়েছে তাদেরকে সন্ত্রাসীরা, উগ্রবাদীরা, আমি যদি বলি ইসলামী জঙ্গি গোষ্ঠীর এরা, তাদেরকে নাম ধরে তাদের ধর্মীয় পরিচয় গ্রহণ করে তাদেরকে গুলি করে হত্যা করেছে। বলবো যে এটা সরাসরি এই হত্যার সাথে যারা যুক্ত ছিল ইতিমধ্যে তাদের ছবিও প্রকাশ পেয়েছে। কিন্তু এই হত্যার সাথে সাথেই বাংলাদেশের আইন উপদেষ্টা, বাংলাদেশের যে অনির্বাচিত অসাংবিধানিক সরকারের একজন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে এটা ভারতের ইন্টারনাল গেম, যাতে করে তারা কোনো একটা যুদ্ধে জড়িয়ে যেতে পারে অর সামথিং লাইক দ্যাট। আমরা যদি দেখে আসি, যদি সম্ভব হয় তাহলে দেখে আসি যে কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা কিন্তু জানানোর আগেই তিনি বলেছেন যে নিন্দার আগে উনি বলেছেন যে ওই বিষয়টা আসলে ভারতের ইন্টারনাল গেম। পরবর্তীতে তিনি সেটা মুছে দেন এবং আরো একটা বিষয় আমরা জানি যে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর সাথে ওনার একটা ছবি পত্রিকা এবং সামাজিক মাধ্যমে এসেছে। আমরা যদি সে বিষয়টাও একটু দেখে আসতে পারি। জিহাদিস্ট হারুন ইজহার অ্যান্ড ল অ্যাডভাইজার আসিফ নজরুল এট দ্য ল মিনিস্ট্রি অফ বাংলাদেশ। আমি এই আলোচনার প্রথমেই চলে যেতে চাই ডক্টর দিলীপ নাথ। আপনি এই বিষয়গুলো নিয়ে আমি জানি যে আপনি গবেষণা করেন, আপনি লেখালেখি করেন, এমনকি আপনি প্রতিনিয়ত নিউ ইয়র্ক, জাতিসংঘ এবং কি ওয়াশিংটন ডিসিতে আপনার এই বিষয় নিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছেন। তাহলে এই যে ডক্টর আসিফ নজরুল, যিনি বাংলাদেশের একজন অসাংবিধানিক সরকারের উনি উপদেষ্টা, উনি কি যে কথাগুলো বললেন, যে ছবিগুলো দেখালাম, উনি কি আসলে উগ্রবাদী জঙ্গিদেরকে উস্কানি দিচ্ছেন, তুলে ধরেছেন? যেটা উইলিয়াম প্রলয়দার কাছে যাব। উইলিয়াম প্রলয় সমদ্দার, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে যেখানে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে সে বিষয়ে কাজ করছেন। সেই সাথে আমরা এটাও জানি যে বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আপনি ওতপ্রোত ভাবে যুক্ত রয়েছেন। আপনার কাছ থেকে আসলে যে বিষয়টা এই মুহূর্তে আমাদের জানা খুব প্রয়োজন, সেটা হলো ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধ ঘোষণা করুন। ভারতীয় হাই কমিশনের সামনে গণ মিছিল, যেখানে আসলে গণ মিছিল বলতে 10-15 জন ছিল, কর্মসূচিতে মাওলানা মামুনুল হক এটা বলেছেন। আপনার দৃষ্টিতে এই বিষয়টা এবং সেই সাথে বাংলাদেশের অভ্যুদয়, যে যেখানে ধর্মীয় নিরপেক্ষ একটি দেশ হিসাবে সকল ধর্মের মানুষ তার স্বাধীনতা ভোগ করবে, এখন বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে এবং বাংলাদেশে এই ডক্টর ইউনূসের অসাংবিধানিক সরকার আসলে আমাদেরকে কি একটি যুদ্ধে জড়িত করে ফেলছে কিনা? একটু আনমিউট করলে আমাদের দর্শক শ্রোতারা শুনতে পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং সহ আলোচক যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আসলে একটা শব্দ রয়েছে, সেটা হলো পপুলার টার্মোলজি বা পপুলার ওয়ার্ড বা পপুলার সেন্টিমেন্ট। এই বিগত 20-25 বছরে বাংলাদেশে একটা বিষয়কে ব্যাপকভাবে পপুলার করার চেষ্টা হয়েছে, সেটা হলো এন্টি ইন্ডিয়ান একটা মুভমেন্ট। এখন এই এন্টি ইন্ডিয়ান মুভমেন্ট, আপনি যখন পরশ্রী কাতর হন, আপনি যখনই বাংলাদেশ ক্রিকেট খেলায় ভারতের সঙ্গে ক্রমাগত হারতে শুরু করলো, তখন সেটাকে ইস্যু করা হলো ইনস্টিড অফ ওয়ার্ল্ড ক্রিকেটে ভারতের যে অনুকূল্য আমাদেরকে প্রবেশ করা যেন সেটাকে ছাপিয়ে গিয়ে। আপনি যখন অর্থনৈতিকভাবে কোনো নেইবার বা প্রতিবেশী যখন খুব ভালো জায়গায় থাকে, তখন তার বিরুদ্ধে তার নিম্ন আয়ের বা গরিব প্রতিবেশীকে বা অপেক্ষাকৃত পিছিয়ে পড়া প্রতিবেশীকে খেপিয়ে দেওয়াটা কিন্তু একটা খুব সহজ স্ট্র্যাটেজি বা কৌশল, যা সহজেই কাজ করে। এখন 71 সালে ভারতের আমাদের দেশের প্রতি অবদান, আমাদের ইকোনমি, আমাদের সংস্কৃতি, আমাদের ইভেন কি আমাদের ক্রিকেট,
এই সকল কিছুকে মানুষের কাছে নেগেটিভলি উপস্থাপন করার জন্য 25 বছর 30 বছর যাবৎ একটা কন্টিনিউয়াস একটা স্ট্র্যাটেজি কেউ কেউ চালিয়ে গেছে, যে ভারতকে আমাদের মাথার মধ্যে আমাদের শত্রু অথবা আমাদের অপছন্দের তালিকায় তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান মুভি, ইন্ডিয়ান স্পোর্টস একসময় এদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিল। এই প্রিয় জায়গাগুলিকে আমাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়ে একটা ভারত বিরোধী একটা প্রোপাগান্ডা করে আমাদের একটা ভারত বিরোধী ন্যাশনে আমাদেরকে পৌঁছাতে যথেষ্টভাবে সাহায্য করেছে। এবং এখানে সবচেয়ে বেশি কাজ করেছে যে বিষয়টি, সেটা হলো ধর্মীয় ভিন্নতা, ভিন্ন ধর্ম বিশ্বাসের যে অবস্থান তাকে কাজে লাগানো হয়েছে। এবং পাকিস্তানের সঙ্গে আমাদের যে অতীতের সম্পর্ক, আমাদের নিষ্পেষণ, নিপীড়ন, অত্যাচার সকল কিছুকে ছাপিয়ে আবারও সেই ধর্মীয় যে সান্নিধ্য বা ধর্মীয় যে এক ধর্মে বিশ্বাসী আমরা, সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে তাদের প্রতি একটা ভালোবাসার জাগ্রত করার একটা প্রপাগান্ডা বা প্রচেষ্টা খুব সূক্ষ্মভাবে একটা চক্র অনেক টাকা ব্যয় করে, অনেক এফোর্ট ব্যয় করে এই প্রক্রিয়া তারা চালিয়েছে এবং ইভেনচুয়ালি তারা কিন্তু সফল হয়েছে। একটা সময় দেখা গিয়েছে যে এদেশের মানুষ যাদের ভারতের প্রতি যাদের ভালোবাসা ছিল, আস্থা ছিল, কিন্তু বারবার সেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে ভারতের কথা বিপক্ষে কথা বলা, বুঝিয়ে বলা এবং নানা নেইবারিং ইস্যুস যেমন বর্ডার ইস্যুস, ইকোনমিক ইস্যুস গুলোকে কাজে লাগিয়ে বা প্রোপাগান্ডা করে একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ডেভেলপ করেছে, যেটি অনেক বড় ফান্ডেড একটা অনেক দীর্ঘদিনের একটা পরিকল্পনা। এখন যেহেতু এটা পপুলার ইস্যু, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, এখন এই সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য তারা ওই 50 জন 100 জন রাস্তায় দাঁড়িয়ে বলতেছে ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করো। মানে এটি এত ম্যাচিউর এবং ভারতের সঙ্গে যুদ্ধ যেটা করা সম্ভব না, ভারতের যুদ্ধে যাওয়া যায় না, সেই তারপরেও একটা পপুলার ইস্যু হিসাবে জনগণকে একটা বিশেষ বিষয়ে আকৃষ্ট করার জন্য বা ইনফ্লুয়েন্স করার জন্য ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণার মতো একটি সেন্টিমেন্টাল ইস্যুকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটা হলো প্রেক্ষাপট এবং ব্যাকগ্রাউন্ড। এখন বিষয়টা হলো যে আপনি আসিফ নজরুলের কথা দিয়ে শুরু করেছিলেন। আসিফ নজরুল সন্ত্রাসী বা জঙ্গিদের সঙ্গে সচিবালয়ে ছবি তুলবেন না কেন? তিনি যে সরকারকে প্রতিনিধিত্ব করেন, এই সরকারটি আজকে শুধুমাত্র এই জঙ্গি গোষ্ঠীর কৃতজ্ঞতায়, বদান্যতায় এবং সরাসরি সামরিক অংশগ্রহণের মাধ্যমে এই সরকার বা সো কল্ড ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। সুতরাং তারা তো তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য যে মূল ভূমিকা রেখেছে, তাদের সঙ্গে সচিবালয়ে বসবেন, তাদের সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা শেয়ার করবেন, এটি খুবই স্বাভাবিক। এখন বাংলাদেশ যখন নিজস্ব ক্রাইসিস নিয়ে যে কথাটা বলতেছিল প্রক্সি ওয়ার, বাংলাদেশ যখন ইন্টারনালি দুনিয়ার ক্রাইসিস মোকাবেলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে, তখন এটা একটা সুযোগ হিসাবে এই ইন্টারিম গভর্নমেন্ট এটাকে নিতে চাচ্ছে। কি সুযোগ? যে ইন্ডিয়া এবং পাকিস্তানের টেনশনকে ফোকাস করে বাংলাদেশের যে চরম অব্যবস্থা, ব্যর্থতা, দুর্নীতি, কারণ আপনি জানেন গত সপ্তাহে তাদের এপিএস দের শত কোটি টাকার দুর্নীতির বিষয়গুলো উন্মোচিত হয়েছে। এখন তারা চাচ্ছে এই মানুষের চোখ এবং দৃষ্টি এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে চমকদার কিছু তথ্য দিয়ে ও তথ্যপাত্য মিথ্যাপাত্য উপস্থাপন করে মানুষের দৃষ্টি ইন্ডিয়া পাকিস্তান টেনশনের দিকে নিয়ে যেতে। এবং যে কারণে উনি নির্লজ্জভাবে একজন সরকারের প্রতিনিধিত্বশীল দায়িত্বে থেকেই তিনি যে কথা বলেছেন, দিস ইজ এ ভেরি অফেন্সিভ স্টেটমেন্ট। এই ওনার স্টেটমেন্ট কিন্তু রাষ্ট্র স্টেটমেন্ট হয়ে যায়, আমরা তাকে স্বীকার করি কি না করি। তিনি এখন যেহেতু রাষ্ট্রকে তারা প্রতিনিধিত্ব করছেন, সুতরাং তিনি বলতে পারেন না একটা দেশের অবস্থান নিয়ে যে এই হত্যাকাণ্ডের পিছনে ভারতের নিজস্ব কিছু রাজনৈতিক মেকানিজম আছে কিনা বা ইন্টারেস্ট আছে কিনা। তাহলে এই পরিস্থিতিতে ভারত যদি আন্তর্জাতিক আইন অনুসারে রিটেলিয়েশনের জন্য বাংলাদেশের উপরও যদি কোনো কিছু ঘটায়, তাহলে কি এই সংখ্যা কি থেকে যায় কিনা? এটা তো ভারত বলতেই পারে, একজন আমজনতার বলা। আর আসিফ নজরুল যিনি অ্যাডভাইজার এবং ইনফ্লুয়েন্সিয়াল অ্যাডভাইজার, তিনি যখন বলেন
তখন কিন্তু ইট মেক সেন্স, মানে রাষ্ট্র বলা। এখন যদি ভারত বলে যে বাংলাদেশের অফিসিয়াল স্পোক্সম্যান যারা অথবা অফিসিয়াল গভর্নমেন্টের প্রতিনিধি যারা, তারা ভারতের ইন্টারনাল পলিটিক্স নিয়ে এই ধরনের একটি জঘন্য মিথ্যাচার করেছে, এবং তারা কিন্তু এর ধারাবাহিকতায় যে কোনো উদ্যোগ বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত তারা কিন্তু গ্রহণ করতে পারে। ইভেন দে ক্যান কনক্লুড বাংলাদেশ অ্যাজ এ পার্ট অফ পাকিস্তানিজ যে এই যে মুভমেন্ট, যে পাকিস্তানি যে এই যে অরাসিটি, এর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশকে তাদের একজন পার্টনার হিসেবে তার অভিযুক্ত করতে পারে। উইলিয়াম প্রলয় সমদ্দারের কথা থেকে এবং আপনার কথা থেকে যে কথাটা এখন প্রতীয়মান হলো যে আন্তর্জাতিক আইনে এবং জাতিসংঘ সনদ অনুসারে যে ভারত যদি এখন তার নিজের দেশের প্রোটেকশনের জন্য বহিঃশত্রু যারা তাদের সাথে বাংলাদেশকে ও বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের কথায় যদি জড়িয়ে ফেলে, তাহলে আমাদের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক হবে। আমাদের সাথে রয়েছে উপসম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, আমাদের ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম ছাত্র রাজনৈতিক সংগঠনের উপসম্পাদক হামজা রহমান অন্তর। হামজা রহমান অন্তরের কাছে আমাদের যে প্রশ্নটা সেটা একটু ভিন্ন। সেই কারণটা হলো যে আপনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালীন সময়ে কখনোই শোনা যায়নি যে ভারতের পক্ষ থেকে বা ভারতের কাছ থেকে আপনাদের সরকার কোনো ধরনের সুযোগ বাংলাদেশের জন্য নিয়ে এসেছে। কিন্তু আমরা দেখলাম যে গত 15 দিন আগে ভারত বা এই মাসে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। এটা বাংলাদেশের মানুষের জন্য ছিল একটা অবাক করা কাণ্ড। সব সময় সমস্ত গণমাধ্যম সমস্ত কিছু আসিফ নজরুল 26 লাখ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে, তা কিন্তু এই যে ট্রান্সশিপমেন্টে বাংলাদেশের প্রোডাক্ট ভারতের উপর দিয়ে অন্য দেশে শিপমেন্ট হতো এবং এখন সেটা বন্ধ। তার জন্য বাংলাদেশকে এখন ঘুরে যেতে হচ্ছে সারা পৃথিবী, তাতে করে আমাদের এক্সপোর্টের ক্ষতি। কিন্তু আজকের যে আলোচনার মৌলিক কথা উগ্রবাদ, জঙ্গিবাদ, বাংলাদেশ কি ভারতের সাথে যুদ্ধে এই উস্কানি দিচ্ছে কিনা আসিফ নজরুল গংরা, সেই বিষয়ে হামজা রহমান অন্তরের কাছ থেকে শুনে তারপর আমরা শুনতে চাবো যে আসলে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে সেটার কারণ কি এবং ভবিষ্যৎ কোন পথে। ধন্যবাদ। হামজা রহমান অন্তর। ধন্যবাদ জনাব দস্তগীর জাহাঙ্গীর ভাই। আসলে প্রসঙ্গটা যখন জঙ্গিবাদ এবং প্রসঙ্গটা যখন এই উপমহাদেশ, তখন সবচেয়ে বেশি যেই কথাটা বলতে হবে, সবচেয়ে বেশি নাম যাদের নিতে হবে সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই। আমরা জানি যে পৃথিবীর সকল দেশের বা সকল স্টেটের একটা করে সেনাবাহিনী থাকে অথবা একটি করে সশস্ত্র বাহিনী থাকে বা ডিফেন্স ফোর্স থাকে, যাই থাকে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে আসলে উল্টা। পাকিস্তান সেনাবাহিনীর একটা দেশ আছে, পাকিস্তানের কোনো সেনাবাহিনী নাই। পাকিস্তান সেনাবাহিনী সে দেশের রাষ্ট্র চালায়। পাকিস্তানের আইএসআই ঠিক করে দেয় পরবর্তী সংসদে কে আসবে। পাকিস্তানের বড় বড় মাথামোটা জেনারেলরা যাদের ইউনিফর্মে বড় বড় ব্যাজ লাগানো থাকে, আমি জানি না এই ব্যাজগুলো তারা কিভাবে লাগায়। তাদের এখন পর্যন্ত কোনো যুদ্ধ জয়ের ইতিহাস নাই পৃথিবীর ইতিহাসে। পাকিস্তানি পর্যন্ত যতগুলো যুদ্ধ করেছে 1947, 65, 71 এবং 1999 সালে যে কার্গিল ওয়ার, যে লাইন অফ কন্ট্রোলে, তারা কোনো যুদ্ধেই কিন্তু জিতেনি। তারপরেও পাকিস্তান সেনাবাহিনীর জেনারেলদের, তারা কিভাবে জেনারেল হয়, ফিল্ড মার্শাল হয় আমি সেটা জানি না, তাদের ইউনিফর্মে বড় বড় ব্যাজ দেওয়া, অনেক ধরনের পদক দেওয়া। তো এরকম একটা সেনাবাহিনী, তাদের মূল কাজই হলো পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সন্ত্রাসবাদ কায়েম করা। যেমন বাংলাদেশ, ভারত, আফগানিস্তান সহ পার্শ্ববর্তী দেশগুলোতে যত ধরনের জঙ্গি সাপ্লাই আছে এগুলো হচ্ছে পাকিস্তান দেয়। তো দস্তগীর ভাই প্রথমে আমাকে একটু প্রশ্ন করেছেন ট্রান্সশিপমেন্ট নিয়ে, আমি ওই প্রসঙ্গে জাস্ট 1 মিনিট বলে তারপর একটি কথা খুবই মানে ইতিমধ্যে আমাদেরকে অনেকে ইনবক্স করছেন যে আপনি যে একটি কথা তুললেন, পাকিস্তানের আর্মি নাই, পাকিস্তান আর্মির একটা দেশ আছে। খুবই প্রণিধানযোগ্য একটি বিষয়। এটার অর্থ হলো যে পাকিস্তান দেশটি আসলে চালাচ্ছে আর্মি, যেই আর্মি, পাকিস্তান বলতে কোনো দেশ আসলে এক্সিস্ট করে না। এটা আসলে পাকিস্তান সেনাবাহিনীর একটা কল্পিত রাষ্ট্র, যেখানে
যেখানে হচ্ছে শুধুমাত্র পাঞ্জাবিরাই আসলে পাকিস্তানের প্রতি আনুগত্য দেখায়। সিন্ধি যারা, তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। বেলুচ যারা, তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। আফগান সীমান্ত প্রদেশের পশতুন যারা, তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। একমাত্র কাশ্মীরি যারা, তারাও স্বাধীনতার জন্য